রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। খিদে। আচ্ছা, খিদে কি সব সময় খাবারের জন্যই হয়? অনেক ধরনের তো খিদে পায় আমাদের। যেমন ধরুন, কিছু ভালোবাসার, কিছু স্নেহের, কিছু মমতার, আবার কিছু শরীরের খিদে। যে খিদে একটা মানুষকে অমানুষ বানিয়ে তোলে, ধীরে ধীরে ছায়ার মতো গ্রাস করে তাকে। সেই ক্ষুধার্ত মানুষের খিদে মেটানোর পন্থা হয় কোনো এক অসহায় নারীর শরীর। আজ আপনারা শুনবেন লেখক শ্রী জয়ন্ত অধিকারীর কলমে শরীর। গল্পটা মন দিয়ে শুনুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য নির্মিত। গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। আমাদের শ্রোতাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আজকের গল্পটি শুধুমাত্র বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। তাহলে বেশি কথা না বলে আজকের বিশেষ গল্প শুরু করা যাক। গল্পের নাম শরীর। রবিবারের দুপুর, কাজকর্ম থেকে ছুটি, পটল ভাজা, কচি পাঁঠার ঝোল, ঝোলের মধ্যে ছোট্ট ছোট্ট নরম তুলতুলে আলু, আহা! আর শেষ পাতে কাঁচা আমের টক মিষ্টি চাটনি দিয়ে পেট পুড়ে চেটে পুটে ভাত খেয়ে ঘরে এসে ভাত ঘুম দিচ্ছিলাম। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আমি একটি বিরক্তিকর মেজাজ নিয়ে গালাগালি দিয়ে ফোনটি ধরি। ধরবেন, এই সময় আবার কে ফোন করে? হ্যালো। হ্যালো, গোপাল, মানে গোপাল তালুকদার বলছেন আপনি? হ্যাঁ বলছি। আমি পরেশ ডাক্তার বলছি। আপনার দাদুর শরীরের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসুন, আজ যে কোনো সময়। ফোনের ওপারের কথাগুলি শুনে ভয়ে কেঁপে উঠি আমি। দাদুর এত বাড়াবাড়ি হয়ে গেছে? হবে নাই বা কেন? বয়স তো কম হলো না, প্রায় 90। এই ভয়টাই তো ছিল আমার মধ্যে, তবুও সেটা কখনো স্বীকার করিনি। কিন্তু আজ হঠাৎ সেই কঠিন বাস্তব আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার চোখ মুখ শরীর থেকে দুপুরের ভাত ঘুমের আমেজ এক নিমিষে চলে যায়। তাড়াতাড়ি বলে উঠি, আপনি যে করে হোক দাদুকে কিছু হতে দেবেন না প্লিজ, আমি আসছি। কিন্তু আপনার দাদু কি একটা বলছেন, বারবার বলছেন আপনি যেন কাল আসেন, রাতে আপনাকে আসতে বারণ করছেন। জানি, ওটা দাদুর একটা ভয়। আমি ঠিক চলে আসবো, এই বলে ফোনটা রেখে দিই। আমি ফোনটা রেখে দিয়ে একটা ব্যাগ গুছিয়ে নিই। ব্যাগে কয়েকদিনের জামা কাপড় আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ভরে আমি আমাদের ম্যানেজারকে জানিয়ে দিই যে কয়েকদিন আসতে পারবো না, আর ও যেন সব কিছু সামাল দিয়ে নেয় এই কটা দিন। আমি এই বলে বেরিয়ে আসি। রাস্তায় দাঁড়িয়ে হাত দেখাই যদি কোনো গাড়ি এসে দাঁড়ায়। অবশেষে একটা হলুদ ট্যাক্সি এসে দাঁড়ায় আমার সামনে। উঠে বসি ওটায়, বলি, এক্সপ্ল্যানেড যাবে দাদা? যেখান থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়ে সেখানে যাব। এই বলে জানালার কাঁচ নিচে নামিয়ে দেখি বাইরের দিকে। দেখি রবিবারের আলস্য জড়িত ধীর গতিতে এগিয়ে যাওয়া শহরটাকে। এই শহরে আছি প্রায় বছর 7। দাদুই পাঠিয়েছিল আমাকে গ্রাম থেকে কাজকর্ম করতে। শহরের ব্যবসা বাড়ানোর দায়িত্বটা তো আসলে আমার ঘাড়েই দিয়েছিল দাদু। আমার আবার 3 কুলে কেউ নেই, না আছে বাবা মা, না আছে ভাই বোন। ওরা সবাই ছিল, কিন্তু একটা বিয়েও হয়েছিল আমার।
সেটাও ওই গ্রামে থাকতেই। কিন্তু তারপর বউটা হঠাৎ মারা গেল জলে ডুবে। তারপর তো দাদু আমাকে শহরে পাঠিয়ে দিয়েছিল। গ্রামেও অনেকদিন যাওয়া হয়নি। গ্রামে গেলেও থাকি না। ওখানে গেলে সকালের দিকে যাই, আবার বিকাল হয়ে বেরিয়ে পড়ি। আসলে ওখানে থাকতে আর ভালো লাগে না। আর দাদু দাদু আমাকে থাকতে দেয় না ওখানে, বিশেষ করে রাতে। সত্যিই তো, ওই অজপাড়া গায়ে কিছুই তো নেই, ভালো লাগে না ওখানে থাকতে। আমাদের বংশ প্রাচীন সময়ে জমিদার বংশ ছিল, সেটা দাদুর মুখেই শোনা। সেই ইংরেজদের আমলে জ্ঞান হওয়ার পর দেখেছি সেই সম্পত্তির প্রাচুর্য আর নেই। তবে গ্রামের সবাই দাদুকে গণ্যমান্য করতেন, এখনো করে। বিশাল বড় বাড়ি ছিল আমাদের, রাজপ্রাসাদের মতো। সেই বাড়িটার বেশিরভাগ অংশই তখন ভেঙে পড়েছিল, কিন্তু দাদু সেগুলিকে আর সারানোর ব্যবস্থা পর্যন্ত করেনি। প্রচুর টাকা পয়সার ধাক্কা, আর কার জন্যই বা করবে? এক এক করে সবাই তো মারা গেল। এখন পুরো বংশে শুধু আমি আর দাদু। এই যুগেও দাদু আমাকে চিঠি পাঠায়। আসলে পুরাতন দিনের মানুষ তো, তাই আর ওইসব নতুন যন্ত্র ব্যবহার করতে পারে না দাদু, বা ইচ্ছে করে ব্যবহার করে না। সপ্তাহে একবার করে দাদুর সাথে ফোনে কথা হয়, প্রতি রবিবার রাতে। অনেক বছর দাদুই গ্রামের মাথা ছিল। এখন বয়স হয়ে গেছে, আর তাই সেখানে অন্য একজন এসেছে। তবুও যে কোনো রকম সমস্যাতে লোকজন দাদুর কাছেই প্রথমে আসে। আগের সপ্তাহেই দাদু বলেছিল, বুঝলি গোপাল, গ্রামে কিছু একটা হয়েছে রে। গ্রাম ছেড়ে সব শহরের দিকে চলে যাচ্ছে। গ্রামে থেকে কোনো লাভ নেই। শহরে নাকি টাকা পয়সা উড়ছে। ওই টাকা পয়সায় ধরতে হবে তোকে। তোকে অনেক বড় হতে হবে। আমাদের কাপড়ের ব্যবসাটা আরো বড় করতে হবে তোকে। গোপাল আমার নাম। গ্রামে অন্য অনেক কিছুর সাথেই এই কাপড়ের ব্যবসাটাও আছে আমাদের। তবে গ্রামের থেকে শহরে লাভ অনেক বেশি, সেটাই আমি দেখি। পাশের কয়েকটা গ্রাম থেকে 250 বা 300 একটা শাড়ি কেনা হয়। তারপর সেই সব শাড়ি দাদু পাঠিয়ে দেয় এই শহরে। সেটাকে প্রায় 2,500 বা 3,000 বিক্রি করি আমি। আমাদের দোকানের খুব নাম আছে শহরের এই বোকা মানুষগুলোর মধ্যে। ওদেরকে কথায় ভুলিয়ে, মাথায় হাত বুলিয়ে শাড়িগুলো প্রায় 10 থেকে 20 গুণ দামে তো বিক্রি করাই যায়। তার জন্য চৌখুশ ছেলে মেয়েদেরও রেখেছি আমি। আর সেই সব মেয়েদের বেশিরভাগই আমাকে সঙ্গ দেয়, সপ্তাহে 2 থেকে 3 বার। এখনো মনে হয় পরে আর বিয়ে না করেই ভালো হয়েছে, তাহলে এই সুখ তো আর পাওয়া যেত না। আর এটাও একটা কারণ যে গ্রামে গিয়ে আমার থাকতে ভালো লাগে না, বিশেষ করে রাতে। হঠাৎ একটা ঝাঁকুনিতে গাড়িটা থেমে গেল। ড্রাইভার বলে ওঠে, চলে এসেছি সাব। ড্রাইভারের গলার স্বরে তাকাই আমি। পুরনো নানান কথার ভিড়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে গ্রামের বাড়ি যেতে হবে। আর আজ যদি না যেতাম তাহলে রাতে সুনন্দার সাথে সময়টা কাটাতে পারতাম। ধুর, দাদুর এই অবস্থা আরো কয়েকদিন পরে হলে হতে পারতো না? রবিবার দিনই। রবিবার রবিবার আজ রবিবার। আজ আবার জ্যৈষ্ঠ মাস। আজ বাংলার কত তারিখ? কত তারিখ আজকে? আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করি, এই যে শুনছেন, আজ বাংলা মাসের কত তারিখ বলতে পারবেন একটু? বাংলা? ইংরেজি তারিখে মনে নেই আমাকে, তাহলে একবার মোবাইল খুলে দেখতে হবে। তাছাড়া আপনি আমাকে বাংলা মাসের তারিখ জিজ্ঞেস করছেন কেন? ভাড়াটা মিটিয়ে নামুন তো তাড়াতাড়ি গাড়ি থেকে। এই গরমে আর বেশি বকাবেন না। আমি নিজেকে একটু বোঝালাম, না না, এসব কিছু ভুল ধারণা আমার, এরকম কিচ্ছু না। আমার দাদুর শরীরটা খারাপ,
ডাক্তার যেভাবে বলেছে আমাকে তো আজ যেতেই হবে। আমি ছাড়া আর এই দুনিয়ায় কেউ নেই দাদুর জীবনে। আজকের দিনে আমার জীবনেও তো তাই। দাদু চলে গেলে যে আমি সম্পূর্ণ অনাথ হয়ে যাব। না না, আমাকে যেতেই হবে। সাদা চোঙের মতো লম্বা শহীদ মিনারের পাদদেশ থেকে বাসে উঠে বসি আমি। বাসে করে এখনো যেতে হবে প্রায় ঘন্টা দেড়েক। তারপর মহাকাল গ্রামে নেবে নদী পেরোতে হবে। সেটা সময় লাগবে মিনিট 15। নদী পেরিয়ে নামবো আমি পাঁচকুয়া গ্রামে। ওখান থেকে আর 4 কিলোমিটার ভেতরে তো যেতে হবে আমাকে। পৌঁছে যাব তারপর আমাদের গ্রামে, সুবর্ণচাপা গ্রামের নাম। নামটা খুবই সুন্দর, কিন্তু এখনো সেই গ্রামে সেভাবে এসে পৌঁছায়নি বাইরের চাকচিক্য। এখনো রাতের বেলায় ওখানে লোকজন হাতে হারকিন ঝুলিয়ে বা লণ্ঠন ঝুলিয়ে যাওয়া আসা করে, বা টর্চ। বাইসাইকেলে করে গেলে তো সামনে লাইট জ্বালাই থাকে। এখনো রাস্তা পাকা হয়নি ওখানে। অনেক দিন ধরেই হবে হবে করছে, কিন্তু সেই দিনটা কবে আসবে কে জানে। এখনো মাটির রাস্তায় ভরসা ওখানে। দিনের বেলা তো যদিও পায়ে টানা ভ্যান বা রিক্সা পাওয়া যায়, তবে রাত হয়ে গেলে কিছুই পাওয়া যায় না ওখানে। তখন ওই পাগাড়ি ভরসা। ওই গ্রামের ভেতর দিকে আজও বিয়ের সময় পালকি চেপে কোণে আসে। ওই গ্রামের মধ্যে গেলে হঠাৎ করেই মনে হয় সময়টা যেন পিছিয়ে গেছে প্রায় 30-40 বছর। ফোনের সিগন্যাল আছে, কিন্তু ইন্টারনেট কাজ করে না সেভাবে। বেশিরভাগ সময় ফোনটাকে নিয়ে বেরিয়ে আসতে হয় উঁচু করে আকাশের দিকে। সেই আকাশের দিকে এদিক ওদিক তাকিয়ে সিগন্যাল ধরতে হয়। আর ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। মাটির রাস্তাতে এমনভাবে কাদা জমে যায় যে কোনো রকম গাড়ি বা বাইসাইকেল তো যায়ই না, কাদার মধ্যে আটকে যায়। প্রায় 3:30 বাজে। দুপুরে রোদটা বেশ চড়া, তার উপরে আবার গরমকাল। সূর্য ডুবতে ডুবতে সন্ধ্যে 7টা থেকে 7:30। দিনের আলো নেভার আগেই বাড়িতে পৌঁছে যেতে পারবো আমি ঠিকঠাক বাসে উঠে টিকিটের নম্বর মিলিয়ে বসে গেলাম। আবার একবার ফোন করলাম দেশের বাড়িতে। কে জানে দাদু এখন কেমন আছে। কোনো আওয়াজও পেলাম না। আবার নির্ঘাত নেটওয়ার্ক চলে গেছে ওখানে। কে জানে দাদু এখন কেমন আছে। হঠাৎ মনে পড়ে গেল শেষবারে ফোনে দাদুর বলা কথাগুলো। ফোন রাখার আগে এমনভাবে ফিসফিস করে বলেছিল দাদু, যাতে কেউ না শুনতে পায়। দাদু বলেছিল, গোপাল, মনে আছে তো, জ্যৈষ্ঠ মাস চলে এসেছে। আবার সেই 25শে জ্যৈষ্ঠ, আবারও একটা রবিবার। দাদুর এই কথাগুলো শোনার পর আমি বলেছিলাম, দূর দাদু, তোমার যত সব না কুসংস্কার কথাবার্তা। কিচ্ছু হবে না, আমার কিচ্ছু না। জানি কিছুই হবে না, তবু মনটা কুগাইছে রে। এই দিনেই তো। তারপর কেন জানি না হঠাৎ করে ফোনটা কেটে গিয়েছিল। চলন্ত বাসে বসে সেই কথাগুলো আবার মনে পড়ে গেল। একটা ভয়ের চোরা স্রোত বয়ে গেল সেই দ্বারা দিয়ে। সারা শরীর শিউরে ওঠে আমার। আজ তো রবিবার আর জ্যৈষ্ঠ মাস, কিন্তু তারিখ আজও কি 25শে জ্যৈষ্ঠ। আমার সামনের সিটে এক ভদ্রমহিলা বসেছিলেন। ওনার মাথার চুলগুলো হয়তো কোনোভাবে খুলে গিয়েছিল, আর হাওয়াতে খোলা জানালা দিয়ে ভেসে এসে সেই চুলগুলো আমার মুখের ওপর এসে পড়েই হঠাৎ। আমি ভীষণ রেগে মুখের ওপর থেকে সেই চুলের গোছাগুলো সরিয়ে চেঁচিয়ে উঠলাম জোরে, আরে নিজের জিনিস সামলে রাখুন নিজের কাছে। নাক সুরসুর করে ওঠে আমার। হঠাৎই এক জোরে হেঁচে ওঠে। একটা ভীষণ চেনা গন্ধ হঠাৎই ধাক্কা মারে আমার নাকে। এই তো সেই গন্ধ, সেই অনেক দিন আগের এক দুপুরে মাথার চুল থেকে। তখনই আমার সামনের ভদ্রমহিলা উঠে দাঁড়ায় আমার সামনে।
সেই ভদ্রমহিলা ঘুরে তাকিয়ে নিজের মাথার চুলটাকে খোপা করে বেঁধে হঠাৎই রহস্যজনকভাবে ফিসফিস করে বলে ওঠেন, আজ 25শে বৈশাখ, আজও কিন্তু রবিবার। এই বলে সেই ভদ্রমহিলা নিজের সিটে বসে পড়েন। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে দাঁড়ালাম তার সামনের দিকে। জিজ্ঞাসা করলাম, এই যে কি বললেন আপনি? সেই সময় আমার পাশে এক ভদ্রলোক বসেছিলেন। সে আমার দিকে রাগত স্বরে তাকিয়ে বলেন, এই যে আপনি তো আচ্ছা লোক বসাই, আমার স্ত্রী বোবা, কথা বলতেই পারে না, আর আপনি তাকে প্রশ্ন করছেন। কিন্তু উনি যে। কন্ডাক্টরকে ডাকবো? বাস থেকে নামিয়ে দেব? আপদ কোথাকার, যান নিজের কাজ করুন। না না না, আমার মাথার কাজ করছে না, এই বলে চুপচাপ বসে পড়লাম আমি। তাহলে কি আমার যাওয়াটা ঠিক হচ্ছে না? আর তখনই হঠাৎ করে পকেটে রাখা মোবাইলটা ঝনঝন করে বেজে ওঠে। ফোনটা কানে লাগাতেই, কত দূরে আপনি? আপনার দাদুর কিন্তু অবস্থা খুব খারাপ। আমি বাসে আছি, প্লিজ দাদুকে আপনি যেমন কেমন করেই হোক যা। কথাটা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে গেল। আর কোনো দিকে না তাকিয়ে আমি দুচোখ বন্ধ করলাম। আরও মিনিট 40 বাকি আমার নামতে। চোখের সামনে ভেসে ওঠে 5 বছর আগেকার ঘটনা, সেই ঘটনা। সেটাও ছিল এক রবিবার, আর সেটা ছিল 25শে জ্যৈষ্ঠ। আমার মাস 4 প্রেগনেন্ট বউটা দেশের বাড়িতে গিয়েছিল সেই সময়। শহরে আমি কি করে ওর দেখাশোনা করব, তাই ওকে নিয়ে মা বাবা চলে গিয়েছিল গ্রামের বাড়িতে। আমাদের বাড়ির পেছনেই 2টো বিশাল বড় পুকুর ছিল। একটি পুকুরের জালে নেমে স্নান করা যেত। একদম স্বচ্ছ জল ছিল, ঝকঝকে পরিষ্কার, আর জল ছিল ভীষণ ঠান্ডা। গরমে পুকুরে কত ধাপাধাপি করে বেড়াতাম একটা সময়। আর একটা পুকুরে পদ্ম ফুল ফুটত, সুন্দর গোলাপি গোলাপি রঙের পদ্ম ফুল। পদ্ম গাছের গোড়ায় গোগ্র সাপেরা থাকত, তাই ওখানে কেউ নামতো না। এখনো মনে আছে, বর্ষার সময় পুকুর দুটো জল উপচে পড়তো একেবারে। ওদের উপচে পড়া জলের ওপরে আবার যখন বৃষ্টির ফোঁটা বড় বড় এসে নেমে পড়তো, সেটা ছোটবেলায় ওপরের জানলার কাঠের পাল্লা খুলে দিয়ে দেখতাম আমি। খুব ভয় করতো জানেন তো। আবার একটা অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে উঠত। সাথে ভেসে উঠত সোঁদা মাটির গন্ধ। আর ওই পদ্ম ভর্তি পুকুরে পাওয়া গেছিল আমার বউটাকে। রাতেও বাইরে বেরিয়েছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। একা একাই বেরিয়ে গিয়েছিল ও। পরের দিন সকালে পাওয়া গিয়েছিল ওকে, পদ্ম গাছ জড়িয়েছিল ওর পায়ে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছিল। সবাই বলেছিল যে কোকড়োর বিষে ও মরেছে, কিন্তু আমি দেখেছিলাম ওর পায়ে হাতের আঙুলের দাগ। দাদুও দেখেছিল। আমি আর দাদু দুজনেই হাঁ করে তাকিয়েছিলাম তখন। ওই সময় যে কটা দিন আমি ওখানে ছিলাম, তখন প্রতি রাতে আমার বউ কালো কুচকুচে জলে ভর্তি গভীর পুকুরের মধ্যে থেকে উঠে আসা হাত ওরা 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 হানা দিত আমাকে, আমার স্বপ্নে বা আমার দুঃস্বপ্নে। তবে কেউ আমরা কখনো বুঝতে পারিনি যে আমার বউ সেদিন কেনই বা গিয়েছিল ওখানে, ওই পুকুরে কেনই বা গিয়েছিল সে। ওই পুকুরে তো নামা বারণ ছিল সবার। ওই ঘটনার 2 বছর পরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। এবারে একই সাথে চলে যায় মা আর বাবা। দেশের বাড়িতে যেখানে রান্না হতো, সেখানে উনুনে রান্না হতো। মাটির তৈরি উনুন, তার মধ্যে ঘুঁটে আর কাঠ, গাছপালা, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতো মা। আগে তো বউটাই করতো, চা করতো, মাকেই সাহায্য করতো। সে চলে যাওয়ার পর মাই করতো সব কাজগুলো। গ্রামের ঘরুই পাড়া থেকে এক বৌদি এসে মাকে সাহায্য করত। দিনের বেলাতে মাই রান্না সেরে রাখতো 2 বেলার। দিনের বেলার খাবার নিচে রেখে দিয়ে
রাতের খাবারগুলো সেই শিকেতে ঝুলিয়ে রেখা দিত। সেই রবিবার আবারও 25শে জ্যৈষ্ঠ। ওই বৌদি সেদিন আসেননি, বাপের বাড়িতে গিয়েছিল। সেদিন মা তাই দুবেলা রান্না একসাথে করতে পারেনি। রাতের রান্নাঘরে তখন রান্না করছিল মা। দিনের বেলায় ভেজে রাখা মাছগুলো শিকেতে একটা বাটিতে ঝুলিয়ে রাখা ছিল। মা সেটাকে নামাতে পারছিল না। বাবাকে ডেকেছিল নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ কোনোভাবে আগুন লেগে যায় মায়ের শাড়িতে। উনুন থেকে কোনো শুকনো জ্বলন্ত ডাল হয়তো মায়ের আঁচলে পড়েছিল শাড়ির। বাবা বাঁচাতে ছুটে যায় মাকে। সেই আগুনে দুজনেই পুড়ে শেষ হয়ে যায়। আমি এসেছিলাম, কিন্তু পরের দিন ভোরেই ওদের গলে পুড়ে যাওয়ার দেহটা বাইরে রাখা ছিল। কোনো কিছু বোঝার মতো ছিল না, সবকিছু ঝলসে গিয়েছিল আগুনে। মায়ের আর বাবার দুজনের মাথাটাই অদ্ভুতভাবে বেঁকে গিয়েছিল, যেন কেউ জোর করে ওদের ঘাড় মাথা থেকে আলাদা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি স্পষ্ট দেখেছিলাম ওদের দুজনের গলায় কয়েকটা আঙুলের দাগ। কেউ যেন জোর করে টিপে ধরেছিল ওদের গলা, আর তারপর ঘাড় মটকে দিয়েছিল দুজনের। দাদু সেবারে পিড়পিড় করে বলেছিল আমার সামনে এসে, পাপের শাস্তি রে গোপাল, পাপের শাস্তি। তুই থাকিস না এখানে, একেবারেই থাকিস না। কাজ শেষ করেই চলে যা তাড়াতাড়ি, এখান থেকে পালিয়ে যা। কিন্তু তার পরের বছরই চলে গেল আমার প্রাণের বন্ধু হারু। ও আমার সাথে শহরেই থাকতো। সেই সময় গ্রামে ওদের বাড়িতে জমি জমা নিয়ে কিছু একটা ঝামেলা হচ্ছিল। সেটা মেটাতেই ও এসেছিল কয়েকদিনের জন্য। সেবারেও ছিল 25শে জ্যৈষ্ঠ। সেবারেও পড়েছিল হঠাৎ ভাবে বলাটা ভুল, কাকতালীয় ভাবে সেটাও ছিল রবিবার। আমি ওকে পই পই করে বলেছিলাম 25 তারিখ আসার আগেই চলে আসিস। আসতে পারেনি ও। ওর মৃতদেহটা পেয়েছিল সবাই গাছের ডালে ঝুলতে থাকা অবস্থাতে। অনেক বন্ধুদের সাথে যাত্রা দেখতে গিয়েছিল সে 25শে জ্যৈষ্ঠের রাতে। যাত্রা শেষ হওয়ার পরে ফেরার সময় কেউ ওকে আর খুঁজে পর্যন্ত পায়নি। সবাই ভেবেছিল ও হয়তো আগেই চলে গেছে, কিন্তু পরের দিন ওকে পাওয়া যায় একটা বিশাল বড় আর উঁচু গাছের ডালে। ওর নিথর দেহটাকে পাওয়া গিয়েছিল গাছের ডালে ঝুলতে। গাছের শেকড় বাকড় ওর গলার ওপরে চেপে বসেছিল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছিল কোটর থেকে, আর নাক থেকে গড়িয়ে পড়ছিল চাপ চাপ রক্ত। বুকের সামনে দিয়ে ঢুকে গেছিল গোটা একটা গাছের শেকড়, বেরিয়ে এসেছিল পিঠের মাঝখান থেকে। নৃশংস এই হত্যাকাণ্ড যে কে করেছিল, কেনই বা করেছিল, কিচ্ছু বোঝা যায়নি। কিন্তু দাদু বলেছিল আমার কানে, সে এসে গেছে, সব শেষ করে দেবে এবার। ও সব শেষ করে দেবে। তুই কেন এসেছিস এখানে? কেন এসেছিস? আসিস না আর এই গ্রামে আসিস না। তুমিও চলো আমার সাথে। এই এত বড় সম্পত্তি ছেড়ে, আমাদের এই বাড়ি ছেড়ে, তারপর না, আমার কিচ্ছু হবে না। কিন্তু তুই আর আসিস না, কোনো দিন আসিস না এখানে। এলে ওই জ্যৈষ্ঠ মাসে একদম আসবি না, একদম না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমাকে সেই জ্যৈষ্ঠ মাসেই যেতে হচ্ছে। আর এটাও সেই রবিবার, তারিখটাও 25। একটা শব্দ করে বাসটা থেমে যায়। আমি ঘর কাটিয়ে চোখ খুলে তাকাই, আমার নামার জায়গা চলে এসেছে। নেমে এলাম বাস থেকে।
বুকের মধ্যে চাপা একটা ভয়ে তখন আমি কাঁপছি। পা হাত ঠান্ডা হয়ে আসছে, কপালে জমছে ঘাম। খুব তেষ্টা পাচ্ছিল আমার। একটা চপবড়ির দোকানে গিয়ে জলের জায়গাটা টেনে নিয়ে ঠক করে অনেকটা জল খেয়ে নিলাম। এতক্ষণে এক অজানা ভয়ে চোখ মুখ নিশ্চয়ই ফ্যাকাশে হয়ে গেছিল আমার। দোকানদারও আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবু ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ লাগে তো বসেন, জিরিয়ে নেন। না না, আমি একদম ঠিক আছি, এই বলে বেরিয়ে আসি দোকান থেকে। আমাকে যে করেই হোক সূর্য ডোবার আগে যেতেই হবে। ডাক্তার বারবার ধরে বলেছিল যে দাদুর অবস্থা বেশ খারাপ। নদী পেরোনোর জন্য নৌকোতে উঠি আমি। মাঝ নদীতে নৌকাটা হঠাৎ ভীষণ জোরে দুলে ওঠে। মাঝি চারজন চেঁচিয়ে ওঠে, ঝড়? কোথায় ঝড়? সামনে আকাশ তো একদম ঝকঝকে। পেছন ঘুরে তাকালাম, পেছনের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। সেই কালো মেঘ তার সর্বগ্রাসী রূপ নিয়ে এগিয়ে আসছে আমাদের নৌকোর দিকে। মেঘের মধ্যে থেকে দেখতে পাচ্ছি মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে। আমি নিজের মনের মধ্যেই বলে উঠি, এ আবার কি বিপদ এলো? পৌঁছতে পারবো তো আমি? সেই সময় বড় বড় ঢেউ ওঠে জলে, ভেসে আসে ঠান্ডা জলীয় হাওয়া। নৌকাটা ওর মধ্যেই তরতর করে এগিয়ে চলে তীরের দিকে। মিনিট পাঁচেক পরেই নেমে আসি আমি নৌকো থেকে। সেই পাঁচকুয়া গ্রাম। কোনো এক সময় এখানে বিশাল বড় বড় 5টা কুয়ো ছিল। ব্রিটিশরা সব ভেঙে দিয়েছে। ওই কুয়োর মধ্যে বিপ্লবীরা লুকিয়ে থাকত। তাড়াতাড়ি পা চালাই আমি। একটাও কোনো পায়ে টানা ভ্যান বা রিক্সা পর্যন্ত নেই। কারোর জন্য অপেক্ষা করতে হবে না। 4 কিলোমিটার পায়ে হেঁটেই ঠিক চলে যাওয়া যাবে। বৃষ্টি আসার আগেই পৌঁছে যাব। আর যা হাওয়া দিচ্ছে মেঘ উড়িয়ে নিয়ে চলে যাবে ভেবে আমি জোরে আরো পা চালাই। গ্রামের ছেলে, গ্রামেই বড় হয়েছে। এরকম কাঁচা রাস্তা হন করে হাঁটা মারার অভ্যাস আছে আমার। প্রায় মিনিট 10 হয়ে গেছে। দেশের নানান প্রান্তে স্মার্ট সিটিতে পরিণত হলেও এখনো এই গণ্ডগ্রামে সেসব সুবিধে এসে পৌঁছায়নি। আধুনিকরণ হতে হয়তো আরো বছর 10 লেগে যাবে। মেঘটা যেন আমাকে তাড়া করে আসছে। আমার মাথার উপরে ঘন কালো অন্ধকার। আমি সেই সময় ঘড়িতে দেখলাম সবে 5:40 হয়েছে। দিনের আলো তো মরেই গেছে। ঘন কালো অন্ধকার মাঝে স্নান বিষাদপূর্ণ আলো ছড়িয়ে পড়ছে চরাচর জুড়ে। এই মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি আমি। রাস্তায় লোকজনও কেউ নেই। এমনিতে গ্রামের দিকে এরকম সময় বাড়িতে সবাই ফিরে যায়। আজ আবার আকাশ এইরকম অন্ধকার করে এসেছে। সবাই অনেক আগেই বাড়িতে ফিরে গেছে হয়তো। গ্রামে বাড়িগুলো বেশ অনেকটা দূরে দূরে আছে। দূর থেকে দেখতে পাচ্ছি কিছু কিছু বাড়িতে লণ্ঠন বা হ্যারিকেনের আলো জ্বলছে। কোথাও আবার শাঁখের আওয়াজ বেজে উঠছে, কোথাও বা ঘণ্টার ধ্বনি। গরুদের হাম্বা হাম্বা রব ভেসে আসছে চারিদিক দিয়ে। গাছের ওপরে বসা পাখিগুলো হঠাৎ চিৎকার করে ওঠে। কোনো কিছুতে ভয় পেয়ে ডানা ঝাপটাচ্ছে বারবার করে। আর তার সাথে শুরু হয় শনশন করে হাওয়া। মাটির ওপরে থাকা ধুলোতে ঢেকে যায় আমার চারপাশ। গায়ে এসে পড়ে বড় বড় ফোঁটা। ধুলো ঝড়ের মধ্যে কেউ যেন আমার কানের কাছে এসে ফিস করে বলে, ভীষণভাবে চমকে তাকাই আমি চারপাশে। কেউ কেউ তো কোথাও নেই। তাহলে কে আমার কানের কাছে এসে? স্থানবধ হয়ে পড়ি আমি। হৃদস্পন্দন বাড়তে থাকে আমার, এত জোরে যে নিজে সেটা শুনতে পাচ্ছিলাম। তখন হঠাৎ করেই সারা প্রকৃতি একেবারে শান্ত স্তব্ধ হয়ে গেল। কোথাও তো কোনো শব্দ নেই।
নিজের নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজটাও ভীষণ জোরে কানে এসে লাগে। এত নিস্তব্ধতা আমি কোনোদিনও অনুভব করিনি। সারা পৃথিবীতে যেন কেউ কোথাও নেই, শুধু আমি একা। পা চালাই আরো জোরে জোরে, প্রায় দৌড়তে শুরু করি আমি। আবারও গায়ের উপর এসে পড়ে বড় বড় ফোঁটা। তারপরেই সশব্দে হুড়মুড় করে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। চারিদিকে অন্ধকার হয়ে যায়। আমি জোরে জোরে দৌড়তে শুরু করি। অন্ধকার অন্ধকার আমার চারিদিকে অন্ধকার নেমে আসছে। একটা হাত এগিয়ে আসছে আমার দিকে। জলের ভেতর থেকে এগিয়ে আসা সেই হাত আমাকে যেন ধরতে চাইছে। কে ওখানে? চেঁচিয়ে উঠি আমি। গলা থেকে দুর্বল স্বর বেরিয়ে আসে আমার। আমি কোনো কিছুতে না ভেবে সব ভুলে প্রাণপণে দৌড়তে থাকি বাড়ির দিকে। ভীষণ ভয়ে কেঁপে উঠি ভেতর থেকে। সারা শরীর অবসন্ন হয়ে পড়ছে আমার, কিন্তু তবু আমি এগিয়ে যাই। বাড়ির ভেতরে নিরাপদ আশ্রয় পাবো আমি সেই ভেবে। আমি জানি দৌড়তে দৌড়তে অবশেষে দেখতে পাই আমাদের বাড়িটাকে। প্রচণ্ড বৃষ্টি হঠাৎ বাড়ির পেছন দিকের অংশ ভেঙে পড়ে আমার চোখের সামনে। সারা বাড়িতে কোনো আলো নেই। এত অন্ধকার কেন? আর ডাক্তার, সেই বা কোথায়? আবার মনের মধ্যে অনুরিত হয় আবার সেই শব্দ। দৌড়তে দৌড়তে আমি বাড়ির ভেতরে ঢুকে আসি। হাঁপাতে থাকি আমি। হঠাৎ কেউ একজন আমার কাঁধের উপরে হাত দেয়। চেঁচিয়ে উঠি আমি, কে ওখানে? ঘুরে তাকিয়ে পিছিয়ে যাই আমি। মেঝেতে পড়ে যাই আমি। আমার সামনে দাঁড়িয়ে আছে দাদু, সুস্থ সবল। অবাক হয়ে জিজ্ঞাসা করি, দাদু তুমি ভালো আছো? তোমার কিছু হয়নি? তোর মনে আছে গোপাল, সেদিন কি হয়েছিল মনে পড়ে? আমি কিছু জানি না দাদু। সেদিন পাশের বাড়িটায় কেউ ছিল না। বাড়ির ছেলেরা সব চাষের কাজে মাঠে চলে গিয়েছিল। ঘরে ছিল সুবলের নতুন বিয়ে করে আনা বউ কুসুম। মাস 7 হয়েছিল ওদের বিয়ের। তুই আর হারু দুজনেই চিলে কোঠার ছাদ থেকে ওকে দেখেছিলিস। তোর মা বাবা সেদিন বাজারে গিয়েছিল ওই সময়টাতে। নির্জন দুপুরে মেয়েটা পুকুরে একা স্নান করছিল। ওর আটো সাটো চেহারা, ভেজা শরীর, সত্য যৌবনা সেই মেয়েটাকে দেখে আর তোরা নিজেদের সামলাতে পারিসনি। আরো গিয়ে বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। তুই ডুব সাঁতার দিয়ে যেখানে কুসুম স্নান করছিল সেখানে গিয়ে ওর পা জলের ভিতর থেকে টেনে ধরেছিলি। ও ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। হারু ভীত সন্ত্রস্ত মেয়েটার ভেজা শাড়িতে ঘরের ভিতর আসতেই ওকে চেপে ধরে। তারপর তোরা দুজনে মিলে এক এক করে ওকে ওর উপরে চড়াও হয়েছিলিস। হারু ওর মুখ বেঁধে দিয়েছিল যাতে ওর চিৎকার বাইরে আসতে না পারে। ও অজ্ঞান হয়ে গিয়েছিল তোদের অত্যাচারে।
মেয়েটা শেষ অবধি মরে গেছে ভেবে তোরা ভয়ে ওকে ছেড়ে চলে এসেছিলিস। আমাকে এসে বলেছিলিস পুরো ঘটনা। আমি তোদেরকে প্রচুর বকাবকি করেছিলাম, তোদেরকে বলেছিলাম শহরে পালাতে, আর ওখানে গিয়ে মাসখানেক থাকতে। ঘন্টা খানেকের মধ্যে তোরা চলে যাওয়ার পরে তারপরের ঘটনা তোরা আর জানিস না। আমি ওই মেয়েটার বাড়িতে গিয়ে আধমরা মেয়েটার সাথে তারপর মেয়েটাকে তুলে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। পদ্মপুকুরে ডুবিয়ে দিয়েছিলাম ওকে, তবুও মেয়েটা মরেনি, ছটপট করেছিল। ওর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম ওই বড় বট গাছের সাথে। সেই সময় তোর বাবা মা চলে এসেছিল, আমাকে দেখে নিয়েছিল। ওদের মুখ বন্ধ রাখতে বলেছিলাম আমি, না হলে ওদেরকে আমি বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলাম সেদিন। আর বলেছিলাম যে ওদের উপরে সব দোষ চাপিয়ে দেব। গ্রামের সবাই আমাকে মানত, তাই ওরাও চুপ করে গিয়েছিল। মেয়েটাকে গাছের ডালে ঝুলিয়ে দেবার পরেও ও মরছিল না, তখন ওকে আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। সপ্তাহ খানেকের মধ্যে ওই বাড়ির সবাইকে আমি লেঠেল লাগিয়ে শেষ করে দিয়েছিলাম। ওই সুবল আসলে বুঝতে পেরে গিয়েছিল সেদিন ওর বউয়ের সাথে কি হয়েছিল। ওই বিছানাতে তোর হাতের বালাটা পড়েছিল যে, আর বিছানাতে লেগেছিল রক্তের দাগ। তুই আমরা কেউ বুঝতে পারিনি। মেয়েটা তখন 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। মেয়েটার সাথে ওর পেটের বাচ্চাটাকেও আমি উঠে দাঁড়াই। আমি না তোকে জিজ্ঞাসা করি, কিন্তু তুমি আজ এইসব কথা, আর তোমার কি হয়েছে? ওই ডাক্তার যে আমাকে হঠাৎ দাদুর চেহারাটা পরিবর্তন হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আছে কে? ওটা কুসুম। আমি আর হারু ওকে আধমরা রক্তাক্ত অবস্থায় ফেলে এসেছিলাম, সেভাবে দাঁড়িয়ে আছে ও আমার সামনে। শাড়ি ছেঁড়া, ব্লাউজ ফাটা ব্লাউজের ভেতর থেকে বেরিয়ে আসা স্তন, আর ওর উপরে দাঁতের দাগ। ওর গালে গলায় আমার আর হারুর আঙুলের ছাপ। উড়ো দিয়ে গড়িয়ে নামছে রক্ত। আমি পালাতে চাইছি, কিন্তু পারছি না। কেউ যেন আমার হাত পা কোনো কিছুর সাথে আটকে রেখেছে। ঈশ্বরে বলে ওঠে ও, অবশেষে আমি দেখতে পেলাম দাদুকে, দাদুর নিথর শরীরটাকে। মেঝেতে পড়ে আছে, আর দাদুর কোমরের নিচ থেকে পুরো অংশটা ভেসে যাচ্ছে রক্তে। খিলখিল করে হেসে ওঠে কুসুম। এগিয়ে আসছে কুসুম আমার দিকে। দূর থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি, নাকে এসে লাগছে এক কটু তীব্র গন্ধ। আর তার সাথে মাঝে শুনতে পাচ্ছি আমি সন্ধ্যা আরতির মন্ত্র। কুসুম মুহূর্তের মধ্যে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে ওঠে, খিদে, খুব খিদে,
দুই চোখ বন্ধ করিয়া সেই দিন আমি কুসুমের ওপরে উঠে ওর ওপর অত্যাচার করতে করতে হাসতে হাসতে বলেছিলাম, খিদে পেয়েছে আমার, খিদে পেয়েছে আমার, খুব খিদে। এতক্ষণ শুনছিলেন লেখক শ্রী জয়ন্ত অধিকারীর কলমে শরীর। কেমন লাগলো আজকের গল্প অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি শোভন, এবং গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন জয়, রায়ান, দেবজ্যোতি, নয়ন, শুভদীপ, এবং পোস্টার ডিজাইন থেকে শুরু করে গল্পের সমস্ত চিত্রায়নও ছিল রায়ান। আজ তাহলে এই পর্যন্তই। পরের পর্বে নিয়ে আসবো আরও এক দুর্ধর্ষ গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।